অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ক্লাসে। আমরা আজকে অষ্টম শ্রেণীর বাংলার একটা খুব আনন্দদায়ক এবং খুব প্যাথেটিকও বলবো, মানে মর্মান্তিক দুইটা মিক্স আপ করবো। একদিক থেকে তুমি আনন্দ পাবা পড়তে, কিন্তু আসলে এটা খুব মর্মান্তিক একটা কবিতা। কবিতাটি লিখেছেন আমাদের বিখ্যাত এবং কি বলবো যে বিশ্বকবি যাকে আমরা বলি, রবীন্দ্রনাথ ঠাকুর, উনি লিখেছেন। তো কবিতাটির নাম হচ্ছে 2 বিঘা জমি। বিঘা মানে হলো একটা পরিমাপ। আমরা যে জমি সম্পর্কে জানি, এই জমির পরিমাপের একটা পরিমাপ যেটাকে বলা হচ্ছে বিঘা। তো 2 বিঘা মানে 2 বিঘা পরিমাণ জমি নিয়ে এই কবিতাটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা এখানে একটা ছবি দেখছি। এখানে দেখা যাচ্ছেন একজন জীর্ণ শীর্ণ ব্যক্তি, যিনি 2 হাত একত্রিত করে একজন বনেদি বা সম্ভ্রান্ত বা একজন শক্তিশালী বিত্তবান মানুষের কাছে কিছু একটা প্রার্থনা করছেন, তাই না? তো এখানে এই কবিতাটার মধ্যে এই ধরনের কিছু একটা কথোপকথন এবং কিছু একটা ঘটনার বর্ণনা হয়েছে, আমরা দেখছি। তো চলো আমরা আগে দেখি। সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা সবাই জানি, তারপরও আজকে আমরা আবার একটু জানতে চাই, কারণ এই কবিতাটা উনি লিখেছেন। চলো আমরা একটু কবি পরিচিতিটা দেখে নিই। কবি পরিচিতি: রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি। প্রথমেই বলা হয়েছে বিশ্বকবি, কারণ বিশ্বের কাছে তার কবিতা এত সমাদৃত, তার কবিতা, উপন্যাস, প্রবন্ধ, গল্প সবকিছু এত এত সমাদৃত যে সে একজন বিশ্বকবি এবং সবার কাছে সে বিশ্বনন্দিত। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তার জন্ম হয় 1861 খ্রিস্টাব্দের 7ই মে। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। তাহলে বৈশাখ মাস মানে বাংলা মাস হলো 25শে বৈশাখ। ছেলেবেলায় বিদ্যালয়ের বাধা ধরা পড়াশোনায় তার মন বসেনি। পড়াশোনার জন্য তাকে ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি এসব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছিল, কিন্তু পাঠ শেষ করার আগে তিনি সেসব ছেড়ে দেন। তার মানে দেখো, সে বিদ্যালয়ের গণ্ডিগুলো ঠিক মতো পার হয়নি, ফাঁকি দিয়েছে আর কি। ছোটবেলা থেকেই তার প্রতি তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। উন্মেষ মানে প্রকাশ। সত্যিকারের সকল সাহিত্যের সকল শাখায় অসামান্য দক্ষতার স্বাক্ষর রেখেছেন তিনি। কবিতা, সঙ্গীত, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, রম্য রচনা ইত্যাদি সাহিত্যের প্রতিটি ক্ষেত্রেই তার পদচারণা ছিল স্বচ্ছন্দ, উজ্জ্বল। তিনি একাধারে কবি, দার্শনিক, যার দর্শন দিয়ে মানুষকে প্রভাবিত করে, গীতিকার, সুরকার, শিক্ষাবিদ, চিত্রশিল্পী, নাট্য প্রযোজক ও অভিনেতা। 1913 খ্রিস্টাব্দে ইংরেজিতে অনুদিত গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তো এইখানে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে, কোশ্চেন আছে, আমরা এই কোশ্চেনটা দেখার চেষ্টা করব যে 1913 সালে সে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য কি হয়েছে, এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেছে। আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, তারই লেখা। সবচেয়ে মজার বিষয় এটা, তুমি যখনই পড়বা জাতীয় সঙ্গীত তখনই তোমার পুরো শরীরের মধ্যে একটা শিহরণ আসবে। এবং এই জাতীয় সঙ্গীতের মানে লেখক কিন্তু আমাদের এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট মানে 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ কলকাতায় মৃত্যুবরণ করেন। তা আমরা একটা জিনিস মনে রাখি আর না রাখি, সেটা হচ্ছে যে আমাদের জাতীয় সঙ্গীতটা কিন্তু উনি লিখেছেন। এটা তোমাকে সব সময় মনে রাখতে হবে, এটা তুমি কিন্তু কখনো ভুলে যেও না। তো চলো বন্ধুরা, আমরা শুরু করি আজকের কবিতাটা। আমরা একটু দেখি। আমি একটু লাইন বাই পড়বো এবং তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে মজার বিষয় হচ্ছে তোমরা কিন্তু এটা বাসায় অন্ততপক্ষে 5 বার আলাদা করে পড়বে, তাহলে তুমি এটার পুরো গল্পটা বুঝতে পারবে। 2 বিঘা জমি, রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু বিঘে 2 ছিল মোর ভুই। ভুই মানে এটাও জমি, ভুই শব্দের অর্থ। আর সবই গেছে ঋণে। যিনি বলছেন এই ব্যাপারটা, সে বলছে যে তার 2 বিঘা ভুই ছিল। ভুই মানেই হলো জমি, আর সবকিছু ঋণে চলে গেছে। মানে ঋণ পরিশোধ করতে গিয়ে 2 বিঘা বাদ দিয়ে সব তার শেষ হয়ে গেছে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে।
বাবু মানে আমরা ওই যে উপরে ছবি দেখলাম, একজন সম্ভ্রান্ত ব্যক্তি, শক্তিশালী, সামর্থ্যবান, হ্যাঁ, যিনি বলছেন যে উপেন, বুঝেছ, এই জমি লইব কিনে, এটাও সে নিয়ে নিতে চায়। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূস্বামী মানে ভূমির মালিক, জমির যিনি মালিক। ভূমির অন্ত নাই মানে তোমার তো ভূমির বা জমির শেষ নাই, তুমি ভূমির মালিক, তোমার কাছে অনেক জমি আছে। চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই, মানে আমার আছে শুধু মরার মতো, যে মরলে মানুষ যেখানে ঠাই হয়, শেষ ঠাই, যে আশ্রয় হয় মরার পরে, যে জায়গায় তাকে শেষকৃত্য করা হয়, ওইটুক পরিমাণ জমি আমার কাছে আছে। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগান খানা, মানে সে একটা বাগান তৈরি করেছে। পেলে 2 বিঘে, প্রস্থে ও দিঘে, দিঘে সমান হইবে টানা, প্রস্থ এবং দৈর্ঘ্য, দিঘে মানে দৈর্ঘ্য, সমান হবে টানা, মানে সে তার বাগানটাকে দৈর্ঘ্য এবং প্রস্থে আরো সমান করার জন্য, আরো সুন্দর করার জন্য শেষ সম্বল হিসাবে যে 2 বিঘা জমি আছে সেটাও সে নিবেই নিবে, তার কথা হচ্ছে এটা। ওটা দিতে হবে, কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে, এটা দিতে হবে, কে বলেছে? বাবু বলেছে। তখন সে কি করলো? সজল চোখে বক্ষে জুড়িয়া পানি করুণ রক্ষে গরিবের ভিটে খানি, সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া, দৈন্যের দায়ে বেচিব সে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া। তাহলে দেখো এই যে লাস্ট যেটুক আছে সেইটুক নেয়ার জন্য যখন সে বলছে, তার আকুতিটা কিভাবে এখানে প্রকাশ পাচ্ছে। হ্যাঁ, তারপরে কি বলে দেখো, আখি করি লাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে। এখানে রাজা বলা হয়েছে আসলে সেই বাবুকে, যে যখনই বাবুর কাছে এগুলো পেশ করা হলো, দৈন্য দশার একটা অবস্থা, যে আমি তো একেবারেই নিতান্ত অসহায়, আমার এই নাই ওই নাই, কিন্তু সে কি করলো? আখি করিল লাল, মানে তারপরে কি বলল? রহিল মৌন ভাবে, তারপরে বলল কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, হা হা হা, আচ্ছা সে দেখা যাবে। তারপরে দেখো আমরা কি করি, পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে, 1.5 মাস যাবত সে পথে পথে ঘোরা শুরু করল। করিল ডিক্রি সকলই বিক্রি মিথ্যা দেনার ক্ষতে, তার মানে এখানে একটা ডিক্রি জারি করলো। ডিক্রিটা হলো এরকম, কারো এগেনস্টে মানে কারো বিরুদ্ধে কোনো একটা সমন জারির মতো, এখানে একটা ডিক্রি জারি করা হয়েছে, হ্যাঁ, যাতে তার উপরে একটা আইনগতভাবে বিধিনিষেধ আসে, তো তাকে তার উপরে একটা ডিক্রি জারি করা হলো। সকলই বিক্রি মিথ্যা দেনার খাতে, মানে দেখানো হয়েছে যে সে বিক্রি করে ফেলছে, হ্যাঁ, এবং সেই জন্য দেনা আছে, এইভাবে তার উপরে একটা ডিক্রি জারি করে তাকে এলাকা থেকে দূর করলো। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুড়ি ভুড়ি, মানে যার বেশি আছে সেই কিন্তু বেশি চায়, এই জগৎটা এরকমই। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি, রাজার হাত কি করে? সমস্ত কাঙালের ধন চুরি করেই কিন্তু রাজা বড় হয়। তো এই কথাটাই বলছে যে যার অনেক আছে সে আরো চায়, রাজা কি করে? সকল কাঙাল মানে যার কিছু নাই, নিঃস্ব, তারটাই নিয়ে সে বড় হচ্ছে, চুরি করছে সে। হ্যাঁ, মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে, মানে মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে, তাই লিখি দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে, মানে আমাকে একটা নির্দিষ্ট গর্তের মধ্যে, গণ্ডির মধ্যে আর সৃষ্টিকর্তা রাখতে চায় না। কি চায়? সে আমাকে সারা পৃথিবীটা আমাকে দিয়ে দিতে চায়। তা আমার যে 2 বিঘা ছিল সেটা শেষ, আমি এখন সারা পৃথিবীর মানুষ হয়ে গেছি, সারা পৃথিবীটাই আমার। সে এখন বিশ্ব নিখিল মানে সারা পৃথিবীতে 2 বিঘার পরিবর্তে সারা পৃথিবীতে সে বিচরণ করা শুরু করল। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য, তাহলে সে এখন সন্ন্যাসী হয়ে গেল এবং সাধুর শিষ্য হয়ে ঘুরতে লাগলো। কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য, সে অনেক কিছু দেখলো, তাই না, অনেক জায়গায় ঘুরলো, অনেক কিছু দেখলো। ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি, তবু নিশি দিনে ভুলিতে পারিনে সেই 2 বিঘে জমি। সে বিভিন্ন জায়গায় বিচরণ করেছে, ঘুরেছে, ভ্রমণ করেছে, রাত্র যাপন করেছে, কিন্তু তার মন থেকে তার যে প্রাণের প্রিয় 2 বিঘা জমি, যার সেটা মানে শেষ সম্বল ছিল, সেটা সে আর আসলে ভুলতে পারে না। এটা মানুষের পক্ষে খুব কষ্টের বিষয়, সবচেয়ে প্রিয় বিষয়কে সে আসলে ভুলতে পারে না। হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর 15-16, তার মানে সে 15-16 বছর পর্যন্ত সে এইভাবে হাটে মাঠে ঘুরছে।
রাখি হাট খোলা, একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো, মানে সে একদিন 15-16 বছর পরে দেশে ফেরার ইচ্ছা হলো। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, মানে সে বঙ্গভূমি মানে তার মাতৃভূমির প্রশংসা করতে শুরু করলো। হ্যাঁ, নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি। হ্যাঁ, এটা হলো যে সে বলতেছে যে একটা ইসের সুরে বলতেছে যে সে বঙ্গভূমির যে সৌন্দর্য সেটা নিয়ে সে প্রশংসা করতে থাকে। গঙ্গার তীর স্নিগ্ধ সীমার জীবন জুড়ালে তুমি, গঙ্গার তীর এই যে মাতৃভূমির সৌন্দর্যের কথা সে বলতেছে। অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি, এগুলো সব অবারিত মানে অনেক বড় মাঠ, গগন মানে আকাশ। হ্যাঁ, মানে আকাশ তো কি হয় মাটিতে এসে পদধূলি দেয় না, আমরা দেখি যেটা, সেটা বলছে। ছায়া শনিবীর শান্তির নীল ছোট ছোট গ্রামগুলি, এগুলো হলো বাংলাদেশ বা তার দেশটা সম্পর্কে সে বর্ণনা করছে। পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ, মানে পল্লব ঘন পাতা দিয়ে ঘন আম্র কানন, যে একটা ঘন আমবাগান, রাখালের খেলা গেহ মানে সে রাখাল যে খেলা করছে। স্তব্ধ অতল দিঘি কালো জল, একটা বড় দিঘিতে কালো জল দিয়ে যে সৌন্দর্য আসে সেটার কথা বলছে। নিশীথ শীতল স্নেহ, মানে সেখানে একটা অন্যরকম একটা স্নেহ ভালোবাসা আছে। হ্যাঁ, সেটার মধ্যে একটা সৌন্দর্য আছে, শীতলতা আছে, স্নেহ আছে। তার মানে এখানে সে যেটা করছে পুরো তার বঙ্গভূমি বা তার জন্মভূমির সকল সৌন্দর্য সে স্মরণ করছে বারবার, তার ফিরে আসার স্বাদ জাগছে। কোথায়? এই যে সুন্দর জায়গাগুলো, এই জায়গায়। বুক ভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে। হ্যাঁ, বুক ভরা মধু, আচ্ছা তার মানে বাংলার বধূদের মুখে কিন্তু সুমিষ্ট কথাবার্তা থাকে, আচরণটা সুমিষ্ট, সেই জন্য বলছে বুক ভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে। তার মানে একজন সুমিষ্ট বধূর কথা বাংলার, এটা ব্যাখ্যা করেছে। মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে, তবে মা বললেই তার মনের মধ্যে একটা আনচান হয় এবং চোখে জল ভরে যায়। এটা হলো অতিরিক্ত মাত্রায় তার মধ্যে কি বলছে এটাকে ইমোশন যেটা বলি আমরা, হ্যাঁ, তার মধ্যে থেকে আসছে। 2 দিন পরে দ্বিতীয় প্রহরে, 2 দিন পরে দ্বিতীয় প্রহরে মানে দুপুরবেলা কি করছে, প্রবেশিনু নিজ গ্রামে, সে 15-16 বছর পরে সে নিজ গ্রামে আসলো। কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি, মানে কুমোর বাড়ি দক্ষিণ দিকে রেখে রথ তলা করি পাছে, রথের যে রথতলা করি বামে, রথতলাকে বাম পাশে রেখে। রাখি হাট খোলা নন্দীর গোলা, মানে এই জায়গাগুলো বর্ণনা দিচ্ছে। হাট খোলা মানে হাট বাজার, নন্দীর গোলা যেখানে ই করা হয়। হ্যাঁ, মানে নন্দীর একটা গোলা আছে যেখানে সব জড়ো করে রাখা হয় জিনিসপত্র, বিভিন্ন জিনিস, সেটা বলছে। মন্দির করি পাছে ত্রিশাতুর শেষে পহু সিনু এসে আমার বাড়ির কাছে। তাহলে সে এই জায়গাগুলো পার করে সে তার বাড়ির কাছে এসে পৌঁছাইল। ধিক ধিক ওরে শতধিক তোরে, মানে ধিক মানে হচ্ছে তাকে ধিক্কার দিচ্ছে, শতধিক তাকে শতবার ধিক্কার দিচ্ছে। নীলাস কুটাল ভূমি, বলছে যে ভূমি যেটা, সেই ভূমিকে বলছে যে তুমি ধিক্কার তোমার, কারণ তুমি নির্লজ্জ, তোমার লজ্জা শরম নাই। যখনই যাহার তখনই তাহার, তার মানে হলো এই জমিটা এতদিন ছিল তার, কিন্তু 16-17 বছর এখন এইটা তো সেই সাহেবের হয়ে গেছে, তাই না? এখন সে দেখে বলছে যে তোমাকে আমি ধিক্কার দিচ্ছি, কারণ তুমি নির্লজ্জ। কারণ কি? কারণ এই কারণে বলছে যে যখনই যাহার তখনই তাহার, মানে তুমি যার কাছে গিয়েছো তখনই তাহার কথা বলো। আমরা টাকার মধ্যে একটা কথা লেখা দেখি, দেখেছো যে ইহার বাহককে চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে। এখন এই জমিটাও কিন্তু এরকম হয়েছে, যখনই ওনার হাতে গেছে উনি যা যা করেছে তাই ওখানে দেখা যাচ্ছে। তো এই জমির মালিকের এই কষ্টটা এই জন্য আসছে, এই জন্য সেই জমিকে সে ধিক্কার দিচ্ছে। এই কি জননী তুমি, এটাই কি তুমি জননী, এটাই কি তুমি মা, যে তুমি যখন যার কাছে যাও তার কথাই বলো? সে কি মনে হবে একদিন যবে ছিলে দরিদ্র মাতা, আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা। তাহলে একদিন তো তুমি দরিদ্র ছিলা, তোমার আঁচলের মধ্যে কি ছিল? ফুল ফল শাক পাতা ফল, এগুলো দিয়ে তুমি ধরে রাখতা, কিন্তু আজকে তোমার চেহারা তো আমি চিনতে পারছি না, আমি বুঝতে পারছি না তুমি কে। আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিশাল বিলাস বেশ, মানে আজ কোন রীতে, আজকে কোন রীতি দিয়ে তুমি কাকে ভুলাইতে এই বিলাস বেশ, মানে
এই সম্ভ্রান্ত বেশটা, বেশ মানে চেহারা বা সম্ভ্রান্ত, যেটা চাকচিক্যপূর্ণ একটা বেশ বা অবয়ব বা চেহারা তুমি ধারণ করেছো। পাঁচরাঙা পাতা অঞ্চলে গাথা পুষ্পে খচিত কেশ, এই বর্ণনা করছে যে এখন তার রূপের একটা বর্ণনা করছে। পাঁচরঙা পাতা মানে 5 রঙের পাতা, অঞ্চলে গাথা বিভিন্ন জায়গায়, অঞ্জলে গাথা মানে অঞ্চল মানে হলো এই শাড়ির আর কি, অঞ্জলে গাথা পুষ্পে খচিত কেশ মানে ফুল দিয়ে পুরো জায়গাটা, এটা হলো এই জমিটার একটা এখনের সৌন্দর্য বর্ণনা করা হয়েছে। পুষ্প মানে ফুল, খচিত কেশ, কেশ মানে চুল, এটা একটা আবিধানিক অর্থে বুঝে, এখানে উপমা অর্থে বুঝেছে আর কি, এই জায়গাটা সম্পর্কে বর্ণনা করেছে। আমি তোর লাগি ফিরেছি বিভাগী গৃহহারা সুখহীন, আমি তোমার জন্য ফিরে আসছি, আমি কি বিভাগী, আমি ছিলাম আমি গৃহহারা সুখহীন, আমার তো কোনো কিছু ছিল না, আমি তোমার জন্যই ফিরে আসছি আবার। তখন কি বলছে দেখো, তুই হেথা বসি ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন, আমি তোমার জন্য এত কষ্ট করে ফিরে আসছি আর তুমি এখানে বসে রাক্ষসীর মতো হাসো, হ্যাঁ, আর দিন কাটাচ্ছ। ধনীর আদরে গর্ব না তো ধরে, এতই হয়েছে ভিন্ন, গর্ব না ধরে, ধনীর আদরে আদর, এখন তো সে ধনীর হয়ে গেছে, তার আদরে তার মধ্যে গর্ব ধারণ করতে পারে, মানে সে গর্বিত হচ্ছে বেশি, যেটা হচ্ছে বলে যে হলো অহংকার, হ্যাঁ, অহংকার হচ্ছে তার মধ্যে। এতই হয়েছে ভিন্ন, কোনোখানে লেশ নাহি অবশেষে সেদিনের কোনো চিহ্ন, মানে তুমি এতই অহংকারী হয়েছো যে তোমার যে দারিদ্র্যের চিহ্ন ছিল তুমি একটাও কোথাও রাখো নাই, সব কিছু শেষ করে ফেলছো। কল্যাণময়ী ছিলে মানে যেটা কল্যাণকর ছিল, কল্যাণ কামনা করে যিনি, ছিলে তুমি ওই ক্ষুধা হরা সুধা রাশি, মানে সে ছিল সবকিছুর একটা শেষ আশ্রয়স্থলের মতো, কল্যাণময়ী ছিল। মা যেরকম সন্তানের জন্য সবকিছু ভালো চায়, এইখানে এই জমিটা তো তার কাছে মায়ের মতো, সে কিভাবে তাকে লালন পালন করতো সেটারই কথা বলছে, যে কল্যাণময়ী ছিলে তুমি, ক্ষুধা ধরা সুধা রাশি, মানে সুখ ক্ষুধা থেকে নিবারণ, এই জায়গাগুলোয় তো এই জমিটার অনেক ভূমিকা ছিল, তাই না? যত হাসো আজ যত করো সাজ, ছিলে দেবী হলে দাসী, তুমি আজকে যতই সাজো, আমি তো তোমাকে আমি দেবীর আসনে রেখেছিলাম কারণ তুমি আমার মা ছিলে, বাট আজকে তুমি যতই সাজো কিন্তু তুমি এখন আর দেবী নাই, তুমি হয়ে গেছো কি দাসী। বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, মানে চারদিকে তাকায় এখন দেখি যে সব মানে এলোমেলো অবস্থার একটা বোঝাচ্ছে। প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ, একই, তার মানে একটা আম গাছ ছিল যেটা উনি লাগিয়েছিলেন, সেই আম গাছটা সব কিছুই চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, পারিপার্শ্বিক অবস্থা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু পরিবর্তন হয়ে গেছে, কিন্তু ওই যে প্রাচীরের কাছে একটা আম গাছ ছিল সেটা কিন্তু এখনো রয়ে গেছে। এটা দেখে তার মনে একটা আনন্দ হলো, দেখো বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা, ও শেষ পর্যন্ত আমার আম গাছটা আছে, এই আম গাছের নিচে বসে সে একটু মনে একটু সুখ পেল, চেষ্টা করল। একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা, তার মানে সে ওখানে বসে বসে স্মরণ করা শুরু করলো তার বাল্যকালের স্মৃতিগুলা, বালককালের কথা। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম, জ্যৈষ্ঠ মাসে যখন ঝড় আসে সেটা রাত হোক আর দিন হোক তখন আর চোখে ঘুম আসে না, রাত হলে আম কুড়াতে যেতে হবে, তাহলে এই গাছের আম ছিল তার কাছে একটা অন্য রকমের বিষয়, সেটার জন্য সেই আম কুড়াতে যেত। সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পালায়ন, এগুলো তার স্মৃতিচারণ করছে যে সুমধুর স্তব্ধ দুপুরে সে পাঠশালা পালায়ন করত। ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন, সে এবার আফসোস করছে আসলে কি সেই দিনগুলো আর ফিরে পাবো, এটা সম্ভব না, কারণ জীবনের যে সময়টা তোমাদের পার হয়ে যাবে সেটা কখনো আর ফিরে আসবে না, এটাই জীবন। সহসা বাতাস ফেলি গেল শ্বাস, শাখা দুলাইয়া গাছে, মানে বাতাস কি করলো এই গাছটার মধ্যে একটা নাড়া দিল, হ্যাঁ। দুটি পাকা ফল লোভিল ভূতল, লোভিল মানে নিল, ভূতল মানে মাটিতে পড়লো আর কি, হ্যাঁ, আমার কোলের কাছে। যখনই একটা বাতাস নাড়াচাড়া দিল দুইটা আম নিচে মাটিতে পড়লো, আমার কাছে পড়লো, আমি যখন বসাচ্ছি। বিদীর্ণ
হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি। আমি এখন চারিদিকে তাকায় দেখলাম প্রাচীরের, আচ্ছা এটা তো আছে, আমরা একটু ভুল করছি, দেখি, আচ্ছা হ্যাঁ, দুইটা আম পড়েছে তাদের কাছে না। পরে কি ভাবিলাম মনে, বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা। এই যে গাছ, এই যে জায়গাটা, এই যে মাতা হিসাবে সে যাকে দেবীর আসনে রাখতো, এতক্ষণে সে মনে করলো যে আম দুইটা যেহেতু আমার কাছে আসছে, মনে হয় আমার মা আমাকে চিনতে পারছে, যে তার সন্তান ফিরে আসছে। স্নেহের সে দানে বহু সম্মানে বারে ঠেকানো মাথা। এই যে আমাকে একটা উপহার মা আমাকে দিল, আমি সেই জন্য তাকে প্রণাম করলো, মানে তার দিকে মাথা নত করে খুব কৃতজ্ঞতা চিত্তে তাকে স্মরণ করতে থাকলো। হেনকালে হায় যমদূত প্রায়, যমদূত মানে যে মানে প্রাণ কেড়ে নেয় আর কি, হ্যাঁ, যে মানে ই করে যমদূত। সেই সময়, ঠিক ওই সময় কি হলো, কোথা হতে এলো মালি, একজন মালি আসলো, যেটা তার কাছে যমদূতের মতো মনে হলো। ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পারিতে লাগিল গালি। ও, সে এসেই শুরু করে দিল, দুনিয়ার যত গালি আছে সে গালি দেওয়া শুরু করলো। কারণ এই আম পড়েছে, সে কেন নিয়েছে, এটাই ছিল তার অপরাধ, তাই না? কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব, দুটি ফল তার করি অধিকার, এত তারই কলরব। মানে আমি আমার 2 বিঘে জমি, আমি আমার মা যাকে বলতাম তাকে সব, মানে এই সব কিছু আমি দিয়ে দিয়েছি, বিনিময়ে আজকে 16, 17, 18 বছর পরে এসে যখন 2টি আম আমি পেলাম, এতে এত কেন কোলাহল, এত কেন চিৎকার চেঁচামেচি হবে, এত কেন কলরব হবে, হট্টগোল হবে। চিনিলাম না মোরে, চিনিল না মোরে, নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছা। মানে আমাকে ধরে কাঁধে করে লাঠি গাছা দিয়ে, লাঠি কাঁধে রেখে আমাকে এই লোকটা কি করলো, মালিকটা ধরে নিয়ে গেল। অপরাধটা কি, আমি আম নিয়েছি। বাবু ছিপ হাতে পারিষদ সাথে ধরিতে ছিলেন মাছ, মানে বাবু কি করতেছিলেন, মাছ ধরতেছিলেন। হ্যাঁ, শুনি বিবরণ ক্রোধে তিনি কন, মারিয়া করিব খুন। এত বড় সাহস, তুমি আম নিয়েছো, তোমাকে খুন করে ফেলবো। এটা হলো তার বাবুর ক্রোধ, ক্রোধের একটা বহিঃপ্রকাশ। বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। পারিষদ মানে এখানে একটা পরিষদ, তার বাবুর সাথে আরো যারা সাঙ্গপাঙ্গ ছিল অনেকেই ছিল, তাই না? বাবু যেটুক না বলে তার চেয়ে তারা আরো বেশি বলে, বাবু ওকে মেরেই ফেলবো, ওকে শেষই করে ফেলবো, এরকম একটা অবস্থা। আমি কহিলাম শুধু 2টি আম, ভিক মাগি মহাশয়। বাবু কহে হেসে, বেটা সাধু বেশে, পাকা চোর অতিশয়। এখন কি হলো দেখো, এই যে সে 2টা আম তার কাছে চাইলো বাবুর কাছে, বাবু উল্টা বলছিল যে তুমি তো, তোমাকে তো দেখে মনে হয় তুমি সাধু সন্ন্যাসী, তুমি তো আসলে একটা চোর। হ্যাঁ, তুমি সাধু বেশে আসছো, কিন্তু তুমি তো আসলে পাকা একটা চোর। এই যে এটা বলছে, পাকা চোর অতিশয়। আমি শুনে হাসি, আঁখি জলে ভাসি, মানে আমি চোখে শুনলাম, আমার এখন কান্না বের হচ্ছে, কারণ এটা তো আমার পক্ষে সহ্য করা সম্ভব না। সম্ভব বলো? সব কিছু দিয়ে দিলাম, শেষ পর্যন্ত আমার গাছের আমের জন্য আমাকেই চোর হইতে হইলো, এটা কি সম্ভব? এটা মেনে নেওয়া সম্ভব না। তখন তার মানে চোখের যে জল বা পানি, এটা আর সে ধরে রাখতে পারলো না। এই ছিল মোর ঘটে, মানে এটা তার কপালে ছিল কিনা সেটা বলছে। কার কাছে জিজ্ঞেস করছে যে এটা কি আমার কপালে ছিল? তুমি মহারাজ সাধু হলে আজ, তুমি মহারাজ মানে বাবুকে বলছে যে তুমি আজকে মহারাজ, তুমি আজকে সাধু হলে, আমি আজ চোর বটে, আমি আজকে হলাম চোর। তাহলে দেখো মজার একটা বিষয় যে আমার সব কিছু সে ছিনিয়ে নিয়ে গেল, আমাকে বিতাড়িত করলো, আমি এত বছর পরে আসলাম, আমারই গাছের 2টা আম আজকে আমি নিয়েছি, আজকে আমাকে চোর সাব্যস্ত করা হলো, আমাকে মারা হলো, পিটানো হলো, এবং আমাকে অনেক কিছু করা হলো। তাহলে মহারাজ আজকে তুমি যে এত ভালো অবস্থায় আছো, আমি আজকে চোর হলাম? আসলে চোর তো সে না, এই বাবু মহারাজ যিনি, ইনিই আসলে চোর। এটা আমাদের সমাজের একটা খুব কঠিন একটা অবস্থার বহিঃপ্রকাশ এই কবিতাটার মাধ্যমে প্রকাশিত হয়েছে। আশা করি তোমরা কবিতাটা বারবার পড়বা এবং এই মূল ভাবটা বোঝার চেষ্টা করবা। পরবর্তী ক্লাসে আমরা এটার মূল ভাবটা নিয়ে আরও বেশি আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।